আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধনের ২য় ক্লাসে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। অতিরিক্ত কথা বলব না। তো এখানে আমি আপনাদের যে বিষয়টি দেখাতে চাচ্ছি, মূলত কতগুলো কোয়েশ্চেন বিগত সালের, এগুলোর আলোকে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং তারপরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করবেন, মেসেজ দিবেন। ইনশাআল্লাহ আমি মানে ফ্রিলি আমি চেষ্টা করব যে আপনাদের আ জন্য কিছু করার, যদি আপনারা কোনো বিষয় না বোঝেন। তো এইবার আজকের যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি মূলত কমপ্লিটিং সেন্টেন্স। তো এই যে কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্সের আওতা অনেক ব্যাপক। যদিও আমি অত ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করতেছি না। তারপরেও যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আসলে ১ম এ আমি একটু জেনে নেই যে কমপ্লিটিং সেন্টেন্স কি? একটা সেন্টেন্সকে ২ ভাবে মূলত কমপ্লিট করা যায়। কখনো, কখনো সাবজেক্ট থাকে, ওখানে আমাদেরকে প্রেডিকেট লিখতে হয়। কখনো প্রেডিকেট থাকে, সাবজেক্ট লিখতে হয়। এগুলো একদম ক্লাস 5 স্ট্যান্ডার্ডের। তবে আসলে বিষয়টা কিন্তু এমনটি নয়। যদি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে অবশ্যই কিছু না কিছু আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতেই হবে। আমি সংক্ষেপে আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের সাবজেক্ট ম্যাটার হলো আজকের কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্স শেখার পূর্বে আমরা একটু সেন্টেন্স সম্পর্কে আলোচনা করি। সেন্টেন্স মূলত এক বা একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে বা বাক্য বলে। এই সেন্টেন্সকে দুই ভাবে একটা সেন্টেন্স মূলত দুই ভাবে ভাগ করা হয়েছে। সেন্টেন্সকে দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হলো গঠন অনুসারে আর একটা হলো অর্থ অনুসারে। তো অর্থ অনুসারে সেন্টেন্সকে ৫ ভাগে ভাগ করা হয়েছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আবার গঠন অনুসারে সেন্টেন্সকে ৩ ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো বিশেষ করে আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো দেয় বিভিন্ন চাকরির পরীক্ষায়, এগুলো কিন্তু ওই অর্থভেদের সেন্টেন্স যে ৫ প্রকার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরির আ ওরকমের কিন্তু না। এখানে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়েই বেশি প্রশ্ন আসে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আমি নিয়মের আলোকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো দেখেন, রুল নাম্বার 1 কমপ্লিটিং সেন্টেন্সে 2.2। তো বিষয়টা হলো 2.2 যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে দেখুন আপনারা স্ট্রাকচারটা হলো সাবজেক্ট ভার্ব, প্রথমে সাবজেক্ট ভার্ব, তারপরে টু, টি ডাবল ও টু, অনেকে টু বলে অনেকে টু বলে, টু প্লাস প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্লাস টু প্লাস একটি সংকেতপূর্ণ ভার্ব প্লাস অবজেক্ট। আসলে এভাবে আমি যে আপনাদের সাথে আলোচনা করলাম, বিষয়টি বললাম একদম এই শীটের আলোকে। তো বিষয়টা আসলে একটু কঠিন হয়ে যায়। যেমন দেখেন, আপনারা যদি উদাহরণটা লক্ষ্য করেন, "দি গার্ল ইজ টু সিলি টু"। তো বিষয়টা হলো কিভাবে আপনারা এটা পূর্ণ করবেন। নিয়মটা হলো 2.2 যুক্ত কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হলে এই 2 এর পরে আমাদেরকে একটা সঙ্গতিপূর্ণ ভার্ব নিতে হয়। আর অবশ্যই এক্ষেত্রে ভার্বের বেস ফর্ম নিতে হবে। সঙ্গতিপূর্ণ ওয়ার্ড বসিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। তাহলে "দি গার্ল ইজ টু সিলি টু টু বাই ক্লোথস" আমরা এখানে বসাই দিতে পারি। এরপরে দেখেন, "হি ইজ টু উইক টু"। যদি আমরা বলি এই 2.2 এর "হি ইজ টু উইক", সে এতই দুর্বল, টু তাহলে কি সে হাঁটতে পারে না, টু ওয়াক, টু ওয়ার্ক কাজ করতে পারে না, টু টক কথা বলতে পারে না। আপনি যাই বলবেন না কেন সবই অর্থটা হবে কি সে পারে না, মানে সেমি নেগেটিভ এগুলো। এরপর আসেন দ্বিতীয় যে বিষয়টা, দ্বিতীয় নিয়মটা হলো রুল নাম্বার 2 উইশ, উড দ্যাট। তো নিয়মটা হলো যে আই উইশ অথবা উড দ্যাট যুক্ত কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হলে গঠনটা এভাবে দেখেন আপনারা, স্ক্রিনে দেওয়া আছে। এই যে শীটের আলোকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি যে আই উইশ, আই উড উড আই উইশ, উড দ্যাট যুক্ত যুক্ত অংশ, এরপরে সাবজেক্ট বসে, তারপরে ওয়্যার বসে। দেখেন, তারপরে এভাবে করা হয়। তো দেখেন বিষয়টা হলো এভাবে, যেমন ইফ আই ইফ আই ড্যাশ রিচ, আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড।
তো আসলে এখানে যে নিয়মটা যেভাবে দেওয়া আছে আমরা যদি এভাবে বলতে যাই আপনারা আসলে বুঝবেন না। তো বিষয়টা হলো এই যে I wish মূলত বিষয়টা হলো এইভাবে if যুক্ত। আমরা ওটা বাদ দিলাম। if যুক্ত কোনো ইনকমপ্লিট কে কমপ্লিট করতে হলে সবসময় লক্ষ্য করবেন if প্লাস প্রেজেন্ট যদি থাকে তাহলে পরবর্তী অংশ হবে ফিউচার। if প্লাস পাস্ট যদি থাকে তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশনাল। if প্লাস পারফেক্ট যদি থাকে তাহলে পরবর্তী অংশ হবে পারফেক্ট কন্ডিশনাল। তাহলে কি বুঝলেন? if প্লাস প্রেজেন্ট তাহলে পরবর্তী অংশ ফিউচার, if প্লাস পাস্ট পরবর্তী অংশ পাস্ট কন্ডিশনাল অর্থাৎ সাবজেক্টের পরে উড কুড মাইট। if প্লাস পারফেক্ট পরবর্তী অংশ পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্টের পর উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এভাবে কিন্তু। তো এখন বিষয়টা হলো যে এই if যুক্ত অংশের পরে if যুক্ত অংশের পরে যদি সাবজেক্ট থাকে I এবং এর পরে যদি আপনার এখানে যে গ্যাপগুলো থাকবে এই গ্যাপে যদি বি ভার্ব থাকে তো সেক্ষেত্রে আপনারা পিছনের যে অংশ আছে ওই অংশের দিকে লক্ষ্য করবেন যে আসলে ওখানে কি আছে, যে পাস্ট ফর্মে পাস্ট কন্ডিশনালে আছে নাকি ওখানে ফিউচারে আছে নাকি পারফেক্টে আছে। তো সেক্ষেত্রে এটা লক্ষ্য করবেন যে আই উড ট্রাভেল তার মানে এখানে পাস্ট কন্ডিশনাল। তো অবশ্যই এই ক্ষেত্রে বিভার্বের ক্ষেত্রে আপনার আই এর পরে মানে ফার্স্ট পারসনের পরে আপনি সর্বক্ষেত্রে ওয়্যার বসাবেন। মূলত এই সেন্টেন্সটা হলো ইচ্ছাযুক্ত সেন্টেন্স যার কারণে মূলত এই সাবজেক্টের পরে ওয়্যার বসে। ইফ আই ড্যাশ রিচ, ইফ আই ওয়্যার রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। মূলত যদি আমরা অন্যভাবে বলি তাহলে এভাবে বলতে পারি যে অসম্ভব ইচ্ছাযুক্ত কোনো সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আই এর পরে ওয়্যার বসে। এ হলো মূল। যদি তারপরও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করবেন। দেখবেন ওখানে নবম শ্রেণীর কম্পিলিটিং সেন্টেন্স রিলেটেড অনেকগুলো ক্লাস আছে। ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। আচ্ছা তারপরে যদি আপনাদের এই বিষয়টাই আবার নতুনভাবে প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। রুল নাম্বার 3 রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কম্পিলিটিং সেন্টেন্সের নাম্বার ও পার্সন অনুযায়ী পরের ভার্ব চেঞ্জ হয়। কি বুঝলেন? রিলেটিভ প্রোনাউন মূলত হু ইজ দ্যাট এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলে। তো এই রিলেটিভ প্রোনাউন যুক্ত যে পরে যদি গ্যাপ থাকে রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো ইনকমপ্লিটকে যখন আপনারা কমপ্লিট করবেন, দেখেন এখানে একটা কোশ্চেন আছে সেটা হলো ইট ইজ আই হু ড্যাশ ব্লেম আছে, এখানে আছে ইজ আছে আর আছে অ্যাম আছে আর আছে ওয়ার। তো এখন প্রশ্ন হলো যে আপনারা এখানে কি বসাবেন? তো তার মানে রিলেটিভ প্রোনাউন এখানে হু। তো রিলেটিভ প্রোনাউনের পরবর্তী যে ভার্ব হয় তার মানে রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো ইনকমপ্লিটকে যখন আপনারা কমপ্লিট করবেন তখন রিলেটিভ প্রোনাউনটি যার পরিবর্তে বসেছে সেইটা অনুসারে ভার্ব বসাইতে হইবে। তাহলে এখন এই যে প্রশ্নটা আছে এখানে ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম, তাহলে এখানে এই যে রিলেটিভ প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসেছে তো এখানে পূর্ববর্তী যে সাবজেক্ট আছে আই, এই আই এর পরিবর্তে হু বসেছে। যখন আপনারা হু এর পরবর্তী ভার্ব বসাবেন তখন অবশ্যই আই কে কেন্দ্র করে বসাবেন। তো এখন প্রথম যে কোয়েশ্চেনটা আছে ইজ, তার মানে এখানে ইজ হবে না, আই এর পরে তো ইজ হয় না। পরেরটা আছে আর, আই সিঙ্গুলার এখানে তো আর হবে না। তো পরেরটা দেখেন, পরেরটা আছে কি এম, তার মানে হওয়ার সম্ভাবনা। এরপরে দেখেন আছে কি ওয়ার তো হওয়ার প্রশ্নই আসে না, তার মানে আই এর পরে এখানে কি বসবে? এম বসবে। তো কাজী এখানে উত্তরটা হলো এম। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী নিয়মটা দেখেন আপনারা, যে রুল নাম্বার 4 দো অলদো সিন্স অ্যাজ বিকজ এগুলো যেহেতু বা কারোর অর্থে বসে, ইফ বসে যদি অর্থে, ইনকমপ্লিটিভ সেন্টেন্সকে কমপ্লিট সেন্টেন্স করতে হলে এদের সাথে একটি অর্থবহ পূর্ণাঙ্গ সেন্টেন্স যুক্ত করতে হবে। কি বুঝলেন আপনারা? আসলে এটা এর মাধ্যমে বোঝার কিছু নাই। মূলত আমি এটা এই প্রশ্নগুলো দেখতেছি এই জন্যে, নিয়মের জন্য না, মূলত আসলে এগুলা বিভিন্ন পরীক্ষায় আসছে। এই কারণে মূলত আমি আপনাদের এর আলোকে একটা গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করতেছি, একটা সাজেশন, এবং ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পড়বে। আমি এখন একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। অবশ্যই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখবেন। দোয়াল্দ যুক্ত কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হলে প্রথমে আমরা বুঝে নেই মূলত দোয়াল্দটা কি। দোয়াল্দ হলো পরস্পর বিপরীতধর্মী অর্থ প্রকাশক। তার মানে দোয়াল্দযুক্ত অংশ যেমনটি থাকবে পরের অংশ হবে সম্পূর্ণ বিপরীত। তবে একটা বিষয় মনে রাখতে হবে যে যে টেন্সে থাকবে একই টেন্সে আমাদেরকে করতে হয়। আবার সিন্স অ্যাজ বিকজ হলো কারণযুক্ত অংশের শুরুতে বসে। তার মানে সিন্স অ্যাজ বিকজ যুক্ত কোনো ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হলে পরবর্তী অংশ হবে ফলাফল। এটা আপনাদেরকে মনে রাখতে হবে কেমন। আর যদি বিস্তারিত প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন কমপ্লিটিং সেন্টেন্স অংশে। তো এইবার আমরা আসি ড্যাশ গ্লাস ইজ ফর প্র্যাকটিক্যাল প্যাকেজ
এ সলিড ইটস molecular structure is that of a liquid। তো এটা 20th BCS কোয়েশ্চনে আসছে। তো এখন দেখেন আপনারা যে এই যে প্রশ্নটা ড্যাশ গ্লাস ইজ ফর প্র্যাকটিক্যাল পারপাস এ সলিড ইটস molecular structure is that of a liquid। তো এখন বিষয়টা হলো এভাবে যে এখানে একটু আগে যে বিষয়টা বলা হইলো যে দোয়ালদযুক্ত। দোয়ালদ শব্দের অর্থ দোয়ালদ মূলত যেহেতু রূপে দোয়ালদ যদি অর্থে বসে মানে বিপরীতধর্মী অর্থ প্রকাশ অর্থে বসে, সিন্স অ্যাজ বিকজ বসে কারণ অর্থে, ইফ বসে যদি অর্থে। এখানে যে অর্থগুলো আছে তার মানে এই যে কম্পিলিটিভটা আছে এখানে, তো এখানে যদি আপনারা অর্থটা দাঁড়ালো গিয়ে দেখেন ড্যাশ গ্লাস অলদো যদিও, এখানে অর্থটা কি যদিও গ্লাস ইজ ফর প্র্যাকটিক্যাল পারপাস। এই যে গ্লাসগুলো কি এগুলো প্র্যাকটিক্যাল মানে মানে বাস্তবিক যে আমাদের প্র্যাকটিক্যাল যে কাজগুলো করি ওর জন্য আসে। সলিড ইটস মলিকিউলার স্ট্রাকচার ইজ দ্যাট অফ এ লিকুইড। মূলত এইগুলো যে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে এটা মূলত কি লিকুইড থেকেই কিন্তু তৈরি হয়েছে। তার মানে এখানে আমরা দিতে পারি যে অলদো, তার মানে বিষয়টা হলো আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করি এটা তো অবশ্যই হার্ড কঠিন অবস্থায় আছে, কিন্তু দেখেন বিপরীত দিকে কি এটা তৈরি হয়েছে মূলত তরল পদার্থ থেকে। এখানে কিন্তু এমনটি মিন করছে। এরপর আসেন আই হ্যাড টু গো আই হ্যাড টু গো ঢাকা ড্যাশ মাই সিস্টার্স ম্যারিজ। তার মানে এখানে যে কোশ্চেনটি আছে যে আমাকে ঢাকা যেতে হয়েছিল আমার বোনের বিবাহের জন্য। আমার বোনের ড্যাশ মাই সিস্টার্স ম্যারিজ। তার মানে এখন এখানে দেখেন যে কোশ্চেনটা আছে, তো আই হ্যাড টু গো ঢাকা। তার মানে এটা হলো ফলাফল। ঢাকায় যেতে হয়েছিল। কারণটা কি? কারণটা হলো বোনের বিবাহ। তার মানে এই যে কারণ হলো কি? এই যে বিকজ আছে, অ্যাজ আছে, ডিউ টু আছে, আবার বিকজ অফ আছে। তো এখন এখানে প্রত্যেকটাই অর্থ হলো কারণ, 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 জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো তাহলে আপনারা কোনটা বসাবেন? বিকজ অফ কেন হবে এখানে? বিকজ অফ এইজন্য হবে যখন আপনারা বিকজ বসাবেন তখন আপনাদের পরে একটা ক্লোজ থাকতে হবে, একটা সেন্টেন্স থাকতে হবে। কিন্তু দেখেন এখানে কিন্তু সেন্টেন্স নাই। আর সেন্টেন্স হতে হলে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে বা অতিরিক্ত অংশ থাকবে। আ মানে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট থাকবে। তো বিষয়টা হলো বিকজ হবে না, অ্যাজ ও হবে না। ডিউ টু, ডিউ টু, ডিউ টু, ডিউ টু এবং বিকজ। তো ডিউ টু মানে জন্য, বিকজ অফ কারণ। তাহলে এখানে প্রশ্নটা ওই একই রকমের বিকজ অফ, এরপরে সাবজেক্টের পজিটিভ ফর্ম বসে, যদি অ্যাডজেক্টিভ থাকে নাউন বসে, এরপরে বাকি অংশ বসে। তার মানে এখানে অ্যান্সারটা হবে বিকজ অফ। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে দেখেন আপনারা যে ইট ইজ টাইম মানে অনেক সময় দেখবেন কোনো একটা কাজ হওয়ার কথা ছিল কিন্তু কোনো ক্রমে কাজটা হয় নাই। যদি এখন কাজটি না হয় তাহলে আর চলে না। তো এই ধরনের ভাব প্রকাশের ক্ষেত্রে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম, আই ফ্যান্সি, আই উইশ এগুলো মূলত বসে। তো দেখেন ইট ইজ টাইম, ইট ইজ টাইম দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম ড্যাশ দ্য ওয়ার্ক, ব্র্যাকেটে আছে কি ইট ইজ টাইম ডু দ্য ওয়ার্ক। তার মানে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম এগুলোর পরে মূলত আ এই ইট ইস টাইম এগুলো পরে মূলত ইনফিনিটিভ বসে। মানে ভার্বের পূর্বে টু বসে। যদি ভার্বের আ যদি ভার্বের পূর্বে টু না থাকে তাহলে আমাদেরকে দিয়ে নিতে হবে। তাহলে দেখেন ইট ইস টাইম ডু দ্য ওয়ার্ক, ইট ইস টাইম টু ডু দ্য ওয়ার্ক। তার মানে এখানে টু ডু আনসার। পরের প্রশ্নটা দেখেন ইট ইস টাইম উই ড্যাশ হোম। তো উই ড্যাশ হোম ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তার মানে ইট ইস টাইম এখানে কি করবেন? ইট ইস টাইম উই ড্যাশ হোম, ইট ইস টাইম উই ওয়েন্ট হোম, ইট ইস টাইম উই ওয়েন্ট হোম। এখন প্রশ্ন হলো একটু আগে ছিল টু ডু, এখন আবার ইট ইস টাইম উই ড্যাশ হোম, উই ওয়েন্ট কেন হলো? তো বিষয়টা হলো যদি আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়মে আসি তাহলে একটা নিয়ম আছে যে ইট ইস টাইম, ইট ইস হাই টাইম, ইট ইস রাইট টাইম, ইট ইস প্রপার টাইম, আই ফ্যান্সি, আই উইশ এগুলোর পরে মূলত ভার্বের পাস্ট ফর্ম বসে। কেমন? এখন এগুলোর পরে ভার্বের পাস্ট ফর্ম বসে। সেক্ষেত্রে ইট ইস টাইম, ইট ইস হাই টাইম, ইট ইস রাইট টাইম যদি এগুলোর পরে কোনো সাবজেক্টের উল্লেখ না থাকে তাহলে ভার্বের পূর্বে টু বসাতে হয়। আর যদি সাবজেক্টের উল্লেখ থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তাহলে দেখুন আপনারা এখানে ইট ইস টাইম ইট ইস টাইম টু ডু দ্য ওয়ার্ক পরে আবার আছে কি ইট ইস টাইম উই ওয়েন্ট হোম। আচ্ছা দেখেন পরের যে কোয়েশ্চেনটা আছে ৬ নাম্বার আনলেস। আনলেস মূলত যদি না ওই ইফ যুক্ত যে অংশ ওই একই রকমের। আনলেস নিজেই নেগেটিভ। এটা কখনো অ্যাফার্মেটিভ না। এটা মনে রাখবেন। তাহলে এখন এখানে কোয়েশ্চেনটা হলো আনলেস ইউ ওয়ার্ক হার্ড। তার মানে ইফ প্লাস প্রেজেন্ট থাকলে পরবর্তী অংশ ফিউচার হবে। ইফ প্লাস পাস্ট থাকলে পরবর্তী অংশ পাস্ট কন্টিনিউয়াস হবে। ইফ প্লাস পারফেক্ট থাকলে পরবর্তী অংশ পারফেক্ট কন্ডিশনাল হবে। তো এখন বিষয়টা হলো
দেখুন আপনারা তার মানে ইফ যুক্ত অংশ আর আনলেস একই কথা। তো আনলেস ইউ ওয়ার্ক হার্ড এই যে প্রশ্ন এখানে দেখেন আনলেস ইউ ওয়ার্ক হার্ড তাহলে পরবর্তী অংশ হবে কি ইউ উইল নট প্রসপার। পরেরটা আসেন নো সুনার হ্যাড স্কার্সিলি হ্যাড। মূলত যেতে না যেতে, করতে না করতে, পৌঁছাতে না পৌঁছাতে মানে একটা করতে না করতে আরেকটা প্রকাশের ক্ষেত্রে মূলত নো সুনার হ্যাড, স্কার্সিলি হ্যাড, হার্ডলি হ্যাড এগুলো বসে। তো এক্ষেত্রে দেখেন নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন। তবে একটা সহজভাবে মনে রাখবেন হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট হ্যাভিং বিং টু বি এর পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এটা পাস্ট পারফেক্ট আর পরবর্তী যে অংশ আছে এই যে দেন আছে হোয়েন আছে এগুলোর পরে অবশ্যই ভার্বের পাস্ট ইনডিফিনিট হয়। আর নোসুনার সাথে যুক্ত হয় কি নোসুনার হ্যাড ডট ডট দেন এটা মনে রাখবেন স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। তার মানে এখানে হবে নোসুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। তাহলে আনসারটা হবে কি দেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসুন। আচ্ছা, এরপরে দেখেন উড রাদার উড সুনার ডট ডট দেন এর অর্থ বরং বা তবুও। এর অর্থ কি বরং বা তবুও। তো আইড রাদার ডাই দেন বেক মানে আমি বরং মারা যাব ভিক্ষা করব না। এভাবে কিন্তু হ্যাড বেটারের পরে ভার্বের হ্যাড বেটার হ্যাড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো ভার্বের বেস ফর্ম বসে। তো হ্যাড বেটার হ্যাড রাদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। তো দেখুন এখানে আপনারা ইউ হ্যাড বেটার এখানে ভার্বের পূর্বে কিন্তু টু বসবে না শুধুই বেস ফর্ম বসবে। ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, ইউ হ্যাড বেটার বেটার গো দেয়ার এভাবে কিন্তু আমরা বলতে পারি। উড ইউ মাইন্ড এই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে এটা সবসময় আপনারা মনে রাখবেন। উড ইউ মাইন্ড যুক্ত কোনো ইনকমপ্লিটকে যখন আপনারা কমপ্লিট করবেন তো এই মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপর অন্যান্য অংশ দিয়ে সেন্টেন্সটাকে পূর্ণ করতে হবে। শুধুমাত্র মাইন্ডই না মাইন্ড টু উইদাউট ক্যান নট হেল্প কুড নট হেল্প উইথ এ ভিউ টু গেট ইউজ টু গট ইউজ টু বি ডিভোটেড টু কনফিউজ টু অ্যাকাস্টম টু এডুকেটেড টু লুক ফরওয়ার্ড টু কেমন এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এটা মনে রাখবেন আপনারা কেমন। উড ইউ মাইন্ড ড্যাশ ফর এ ফিউ মিনিটস তার আনসারটা হবে কি উড ইউ মাইন্ড ওয়েটিং ফিউ মিনিটস। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।